সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাইমন জাকারিয়া। সাইমন ভাই, আজকে ভাষার মাসে আমরা যে বিষয়ে আলোচনাটা শুরু করতে চাই লোককবিদের নিয়ে, বাউল কবিদের নিয়ে, সেটা হচ্ছে যে তারা যে আমাদের ভাষাকে ব্যবহার করেছেন, তাদের গানে, তাদের রচনায় যে আমরা বাংলা ভাষাকে যেভাবে পাই, সেটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আসলে আমাদের এখানে যে ভাষার যে ঐতিহ্য সবসময় কিন্তু একটা বিতর্ক আমাদের এখানে সবসময় ছিল। যেমন রাজারা যখন আসছে তখন রাজভাষাটাই দেশের ভাষা হয়েছে। যখন মোগল সময় ছিল তখন কিন্তু বাংলা ভাষাটা রাজভাষা ছিল না, তখন ফার্সি ভাষাটাই ছিল, মানে রাজাদের ভাষাই রাজাদের ভাষা। ভাষা। হ্যাঁ, এবং দেশের মানুষ সেটাই ব্যবহার করত। এবং আরবি ফার্সির একটা বিশাল প্রচলন ছিল, সেটা 400 বছর আগের কথা বলছি আমি। তখন কিন্তু এক ধরনের চাপ ছিল জনগোষ্ঠীর ভিতর, কিন্তু জনগোষ্ঠীর ভিতরে সাধারণ মানুষ কিন্তু বাংলায় কথা বলতো, তাদের মাতৃভাষা তখনও বাংলা ছিল। তখন কিন্তু একটা বড় ধরনের চাপ ছিল। এবং তারও প্রাচীন যুগে যদি যান, তার আগেও যখন সেনরা বা যখন ব্রাহ্মণরা রাজত্বে ছিল, তখন কিন্তু সংস্কৃত ভাষাটাকেই তারা দেশের রাজভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতো। পণ্ডিতরা টোল বিস্তার করে সেগুলো লেখাপড়া করত। তখনও কিন্তু একটা বাংলা ভাষার উপরে চাপ ছিল। কিন্তু একদম মুসলমান সময়ে এসে এবং তারও আগে বাংলা ভাষা সম্পর্কে আমাদের চর্যাপদের কবিরাও যেমন বলেন, বাংলা ভাষায় তারা কথা বলতে চায়, কারণ বাংলা ভাষা তাদের মাতৃভাষা। এবং আমাদের মধ্যযুগের কবিরা, বিশেষ করে আলাওয়াল, সৈয়দ সুলতান, আব্দুল আব্দুল হাকিম, হাকিম। এদের মতো কবিরা কিন্তু মানে একটা প্রতিবাদ, একটা সাহসী ভূমিকা নিয়েছে রাজভাষার বিরুদ্ধে, যে না, আমরা বাঙালি, বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলতে হবে। যদিও আমরা ধর্মীয়ভাবে ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু আমরা তো ইসলাম ধর্মের কথাগুলোকে বাংলা ভাষায় প্রকাশ করতে পারি, কারণ যেটা আমি বুঝতে পারি সেটাই তো আল্লাহর নৈকট্য লাভের সব থেকে সহজ উপায়। যে জন্য সহজে সেটা হুম হুম যোগাযোগ স্থাপন কারণ করা যায়। আমি তো আমার সব থেকে ভালো প্রকাশ করতে পারবো বাংলা ভাষায় ঈশ্বরের কাছে আমার কথাকে। অন্য ভাষায় তো আমি পারবো না। আমার মনের কথা তো আমি ব্যক্ত করতে পারি না। হয়তো আমি জানি, মুখস্থ বলি, পড়তে পারি, এগুলো নিয়ে কবিরা সব লিখেছে, আমরা তো সব সময় জানি। যেমন সৈয়দ সুলতান নবী বংশ লিখতেছে। নবী বংশ মানে কি? হজরত মোহাম্মদের পরিচয়, সেটা কিভাবে আসলো, মানে আল্লাহর নূর থেকে কিভাবে আলাদা হলো। আব্দুল হাকিম সেটাকে নূর নামা আকারে লিখতেছেন, যে আল্লাহর নূর থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আলাদা হলেন। কিন্তু তার জীবন কাহিনী লিখতে যে প্রথম যে প্রশ্নের মুখোমুখি পড়ছে, সে বাংলায় কেন লিখবে নূর নামাকে? আচ্ছা, সেটা হজরত মোহাম্মদের পরিচয় তো আরবি অথবা ফার্সিতে হতে পারে, বাংলা তো পবিত্র ভাষা নয়। বাংলা তখন পর্যন্ত মানুষ ভাবে যে হিন্দুদের ভাষা। তখন তো আব্দুল হাকিম স্পষ্টভাবে কিন্তু লিখলো, যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ থেকে ত্যাগে কেন বিদেশ না যায়। এই কথাগুলো কিন্তু প্রায় 400 বছর আগে বলছেন, প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে। একদম প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে। এবং যখন মানুষ কিন্তু পড়তে পারতো ফার্সি, যখন মানুষ মানে ধর্মীয় চিন্তার সবকিছু এবং জ্ঞান চর্চার সবকিছুকে তারা ফার্সি এবং আরবিতেই প্রকাশ করতে প্রকাশের পক্ষে ছিল, বিশেষ করে রুলিং ক্লাস। কিন্তু শাসক গোষ্ঠী। সাধারণ মানুষের প্রতিনিধি আব্দুল হাকিমরা, তারা কিন্তু এটাকে প্রতিবাদ করেছে এবং সেটা প্রকাশ করেছে। যেমন ফার্সি ভাষার কবি নিজামি, সে তার কাব্য সাইফুল মুল্লুক বদিউজ্জামাল বা এই ধরনের কাব্যগুলো লিখেছিলেন, সেগুলো থেকে যখন বাংলায় ট্রান্সলেশন করতেছেন বা ইন্টারপ্রেটিভ অনুবাদ করতেছেন আলাওয়াল, তখন কিন্তু লিখতেছেন, নিজামীর ঘোর বাক্য শুনিতে কর্কশ, ভাঙিয়া কহিলে তাহে আছে বহু রস। এই ভাঙিয়া কহিলে মানে বাংলায় যদি আমি সেটা ভেঙে ভেঙে বলি, আমি ব্যাখ্যা করি, তাহলে সেটার ভিতরে রসটা আমি বুঝতে পারি। এইভাবে কিন্তু আমাদের কবিদের ভিতরে বাংলা ভাষা প্রেমের একটা চর্চা আমরা একদম মানে দেখতে পাই। মধ্যযুগ থেকে আমরা দেখতে পাই। এবং সর্বশেষ তো আমাদের প্রকাশ ঘটেছিল এই ফেব্রুয়ারি মাসে, আমাদের 52-র 21শে ফেব্রুয়ারি। এবং তারও আগে 47 থেকেই এটার সম্পর্কে নানা ধরনের বিতর্ক হচ্ছিল। তার আগে থেকে যেমন আমরা আব্দুল করিম সাহিত্য বিশারদের লেখা পাই, যখন উর্দু এবং এই ধরনের ভাষাগুলোকে বাংলা দেশের ভাষা হিসাবে, জাতীয় ভাষা হিসেবে প্রকাশ করার জন্য, যেমন আব্দুল করিম সাহিত্য বিশারদ কিন্তু তখন বলছেন যে মুসলমানদের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি, আমাদের এই হীনমন্যতা, এই দুই নৌকা পা দেওয়ার কোনো দরকার নাই। যে ভাষায় আমি আমার মনের কথা প্রকাশ করতে পারি, সেই ভাষাই মুসলমানদের মাতৃভাষা, এবং সেই ভাষাই আমরা ইবাদত বন্দেগী থেকে শুরু করে সবই করতে পারি। আমাদের সাহিত্য, শিক্ষা, বিশেষ করে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন বেশি। যখন ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে, যখন ইংলিশ এবং অন্য ভাষা প্রভাবটা বেশি ছিল, তখন কিন্তু আব্দুল করিম সাহেব বাংলায় কথা বলতে হবে,
উনি কিন্তু চিটাগাং এর বসে একটা গ্রামে বসে এগুলো বলছেন। এই কথাগুলো বলছেন। হুম, এবং সেই জায়গা থেকে আপনি যে বলছিলেন যে আমাদের ভাষা আন্দোলনের সময় যখন শহীদ রফিক হুম, হুম, মারা গেলেন, তো তখনও আমাদের এই ভাষার গান লিখেছিলেন হ্যাঁ, 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 তার এলাকার একজন লোককবি। হ্যাঁ, হ্যাঁ, আসলে এইগুলো একটা খুব মানে মজার ব্যাপার যে আমরা এই উত্তরাধিকারের যে চর্চাটা দেখি, উত্তরাধিকারী ভাবেই আমরা যেমন আমাদের দেশের গ্রামের যেসব কবি সাধক ভাবুক আছে তাদেরকে একরকম আমরা ভেবে নিই যে এরা মনে হয় ভাব জগতে থাকেন, সেই জগতের সঙ্গে রাজনীতি, সমাজনীতি এবং মানে বা মানুষের চলতি শিক্ষা ঘটনা প্রবাহ, পদ্ধতি, হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছুর থেকে তারা কোনো বিচ্ছিন্ন সম্পর্ক থাকেন। নয়, হ্যাঁ, বিচ্ছিন্ন থাকেন। কিন্তু আমরা আলাওয়ালদেরকে দেখছি যে তাদের ভিতরে মানে পলিটিক্যাল কনসাসনেসটা খুব তীব্রভাবে সাইদুর আছে। রহমান বয়তির কথা তো আপনি হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি যেটা দেখি যে আমাদের সময়ে যে 52তে বিশেষ করে ভাষার গান নিয়ে যেসব কথাগুলো আমরা সবসময় লেখায় পড়ি, টেলিভিশনে দেখি, রেডিওতে বিভিন্ন জায়গায় আলোচনা দেখি, সবসময় একটা জিনিস বলা হয় যে 52-এর গান ওই আমাদের মানে শহরের সব প্রতিষ্ঠিত কবিরা লিখেছেন এবং গেয়েছেন, সুরকাররা, সুর শিল্পীরা দিয়েছেন, গেয়েছেন। হ্যাঁ, দিয়েছেন। কিন্তু এর বাইরে যারা লিখেছেন, যারা একদম গ্রামের মানুষ, তাদের কথা আমরা কখনোই বলিনি। যেমন 52 ভাষা শহীদ আপনি বলছিলেন যে রফিকের পাশের গ্রাম হাসলি গ্রামের কবি, সাধক কবি সাইদুর রহমান বয়াতি কিন্তু গান লিখেছেন এই ভাষা আন্দোলনের সময়ের ওই ক্ষোভে, দুঃখে, প্রতিবাদে যে এবং সেটা কিন্তু প্রকাশ করেছেন। এর বাইরেও আরো আমরা ভাষার গান অনেকেরই পাই, যেমন ভাষার আব্দুল গান আরো করিম। যাদের পাই, সেইটা হুম, ধরে আমরা সেই আলোচনা থেকে আমরা আঞ্চলিক ভাষার দিকেও যাবো। যে আপনি যে জায়গাটা ছিলেন যে লোককবি এবং তারা আমাদের ভাষার গান রচনা করেছেন, সেটা আসলে সেইভাবে আমাদের এখানে প্রচলিত না, আমরা জানি না। আমরা হুম, ওই যে যেটা বলেন নাগরিক কবিরা যেটা লিখেছেন সেটাই হুম, আসলে সামনে চলে আসে, কিন্তু তারাও যে প্রতিবাদ করেছেন, তারাও যে আসলে সমকালের সঙ্গে থাকেন, হুম, হুম, হুম। সেই বিষয়গুলি আড়ালি থেকে যায়। হ্যাঁ, সবসময় আড়াআড়ি থেকে যায়, কিন্তু আমরা দেখি যে যেমন সাইদুর রহমান বয়াতের কথা বলছিলাম, উনি কিন্তু একটা গান লিখে থেমেছিলেন না, না। সে সময় কিন্তু তাদের গ্রাম অঞ্চলে অনেক গান উনি লিখেছেন ভাষা আন্দোলনের, বাংলা ভাষার পক্ষে বিভিন্ন গ্রামে গ্রামে গেয়ে গেয়ে এইগুলো প্রচার করেছেন এবং মানুষের ভিতরে কিন্তু সেই চেতনাটা ছড়াচ্ছিল। এর বাইরে যেমন আমরা আব্দুল করিম সাহিত্য বিষয়, আব্দুল করিম শাহ আব্দুল শাহ করিমকে আব্দুল দেখি, করিমের কথা বলছিলাম যে। শাহ আব্দুল করিমকে দেখি, সেও কিন্তু এই ভাষা আন্দোলনের গান লিখেছেন। তারপরে হালিম বয়াতিকে দেখি গান লিখেছেন। এরকম অনেক সাধক আছে, আরো অনাবিষ্কৃত বহু সাধক আছে, মহিন শাহ আছে। এবং মহিন শাহের একটা রেফারেন্সে পাই যে জসিমউদ্দিনের সঙ্গে সে এর কবি ঢাকার জসীমউদ্দিনের রাজপথে, সঙ্গে। হ্যাঁ, ঢাকার রাজপথে সে ভাষা আন্দোলনের গান লিখেছেন এবং সেই সময় সে পুলিশ কর্তৃক নিগৃহীত হয়েছেন এবং জেলখানায় ঢুকেছিলেন। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু মহিন শাহের মানে সাক্ষাৎকারে আমরা পেয়েছি। সেক্ষেত্রে এই ইতিহাসটা কিন্তু আড়ালে রয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে ভাষার মাসে এই প্রশ্নগুলো আসা দরকার। কারণ হলো যে আমরা জানি যে আমরা মানে সবসময় 21শে পদক দিই। হ্যাঁ, 21শে পদক কারা পায়? সেই পদক প্রাপ্তির তালিকায় কিন্তু কোনো এই লোকসাধক, লোককবিরা আসছে না। সাইদুর যারা রহমান বয়াতি তো পাননি। না, পায়নি। তারপর আপনি হ্যাঁ, বললেন যে এই মানে হালিম বয়াতি হালিম পায়নি বয়াতি বা কারাভোগ মহিন করেছেন। শাহ পায়নি। হ্যাঁ, তাহলে এরকম অনেক কবি আছে যারা আর কি সরাসরি অংশ নিয়েছেন, সেগুলো পায়নি। এটা শুধুমাত্র ভাষার ক্ষেত্রে না, আমি যেমন সার্বিকভাবেই, হ্যাঁ। যেমন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের সময় যেমন মকসিদ আলী শাহ সরাসরি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান লিখেছেন, গান প্রচার করেছেন। তার সে বিখ্যাত গান সোনায় মোড়ানো বাংলা শ্মশান করেছে কে, জি, ইহা ইহা বিখ্যাত তোমায় গান, হ্যাঁ। শ্মশানের মতো জবাব দিতে হবে। কিন্তু সেই ইয়েকে তো পদক দেওয়া হয়নি, সে মকসিদ আলী শাহকে তো পদক দেওয়া হয়নি। কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের সেই আত্মগ্লানিটা মানে দূর করে ওদেরকেও পাশাপাশি, আমাদের পাশাপাশি সম্মান দেওয়া দরকার। যারা ইতিহাসের কথা বলেছেন, ভাষা আন্দোলনের কাজ করেছেন, মুক্তিযুদ্ধের কাজ করেছেন, তারা এই বিষয়গুলোকে মানে তাদের হাত দিয়ে বা তাদের মাধ্যমে আড়ালে থেকে গেল কেন? এটা শিক্ষা পদ্ধতির একটা আচ্ছা, সমস্যা। সেটা হলো যে সবসময় যেটা হলো যে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত যারা আছে তাদেরকে কিন্তু আমাদের এডুকেশনের মূল কারিকুলামের সঙ্গে যুক্ত করা হয়নি। যেজন্য ওরা ওই কিন্তু বিচ্ছিন্ন আড়ালেই থেকেই রয়ে গেছে। গেছে, ওরা কিন্তু অন্ধকারে রয়ে গেছেন। ওরা কিন্তু আমাদের যে আলো, আমরা শিক্ষার আলো জ্বালাচ্ছি, সেই আলোর বাইরে ওদেরকে আমরা রেখেই আমরা শিক্ষা চর্চা করছি। কিন্তু ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আমাদের ছিল, কিন্তু সেটা আমরা নিইনি। যেমন শুধুমাত্র ভাষা আন্দোলনের কথাই বা কেন বলি, আমার ইচ্ছে আছে এটা নিয়ে খুব বিস্তারিতভাবে জি, কাজ করা। বলেন। যেমন আমরা যেমন আমাদের যে বর্ণমালাগুলো আছে, হ্যাঁ, পুরো বর্ণমালা নিয়ে সবগুলো নিয়ে সাধুদের গান আছে, সেটা কি আমরা জানি? একদম ক খ স্বরেও থেকে একদম আরম্ভ করে, একদম হ্যাঁ, সড়ক থেকে শুরু করে একদম আমাদের 46টা বর্ণমালা নিয়ে হ্যাঁ, প্রত্যেকটা বর্ণমালা নিয়ে অনেক লোককবি গান স্বরবর্ণ ব্যঞ্জন লিখেছেন। বর্ণ সব, হ্যাঁ। এবং তারা যদিও তাদের সেই বর্ণমালার ভিতর দিয়ে তাদের নিজেদের
আত্মপরিচয় আত্মসাধনার কথা প্রকাশ করতেছেন, আধ্যাত্মিকতার কথা হ্যাঁ বলেছেন, হ্যাঁ। বলছেন, কিন্তু সেই সঙ্গে তো নলেজটাও তো আসছে। সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতির যে বর্ণমালা সেটাকে কিন্তু বাদ দিয়ে তাদের সাধনা করছেন না, কিন্তু আমরা শিক্ষা পদ্ধতিতে তাদের এবং সাধনাকে এটা বাদ তো দিয়ে বেশ সত্যি যে এই এই গানগুলোকে যদি নেওয়া যেত, এই লোক ছড়া কবিতাও তো তারা করেছেন, সেগুলোকে আমাদের শিক্ষাতে নিলে তো শিক্ষা আরো আনন্দের হতো, আরো সহজ হতো। অবশ্যই হতো। আমি একটা আমার ব্যক্তিগত জি। অভিজ্ঞতার কথা বলি। আমি কিছুদিন আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা বক্তৃতা করার জন্য হঠাৎ করে আমাকে ডাকলো। আচ্ছা, সেখানে তারা শিল্পবোধ ও শিল্প মানে চেতনার কথা। কথা হচ্ছে, সেখানে ওদের সিলেবাসটা পুরোটা পাঠ করা হলো। 2 পৃষ্ঠার সিলেবাসের ভিতরে কোথাও বাংলা শব্দটা নাই। আচ্ছা, তারা শুরু করছে গ্রিক, রোম, মিশর এসব দিয়ে শুরু করতেছেন, রেনেসা এসব দিয়ে শুরু করতেছেন। আমি তাদেরকে বললাম, এটা বলার পরে, যে আপনি যে গ্রিক রোম দিয়ে শুরু করতেছেন, আপনি কি জানেন খ্রিস্টপূর্ব 2য়-3য় শতকে এই রোম এবং গ্রিসের রানীরা এবং সমৃদ্ধ ব্যক্তিরা বাংলাদেশের মসলিন কাপড় ছাড়া তাদের হতো না, তাদের লজ্জা নিবারণ হতো না, তাদের মর্যাদা প্রকাশ করা ফ্যাশন হতো সম্ভব না, ছিল আমরা না, যদি ফ্যাশন এখনকার হতো না, সময় যদি বলি। ফ্যাশন হতো না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি এত গ্লানির ভিতরে কেন থাকতেছেন? আমার ওখান থেকে কেন শুরু করতে হবে? আমার নিজেকে দিয়ে কেন নয়? এটা হয়েছে যে আমাদের এই যে আপনি যে প্রশ্নটা করছিলেন, সেই জায়গা থেকে আমরা কিন্তু পাঠ করছি না। আমাদের নিজেদের থেকে যে পাঠ করব সেটা হচ্ছে না। আমরা যেমন অনেকেই, মানে নিজের স্কুলের কথা জানি না, হ্যাঁ অবশ্যই, নিজের যেমন বক্তব্যের কথা ভুলে যাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা মানে যখন শুরু করলেন, সে সময় তারা কলোনিয়াল একটা মাইন্ড থেকে শিক্ষা পদ্ধতির ওই কাঠামোর ভিতর দিয়ে শুরু করলেন। তার আগে তো আমাদের এখানে এডুকেশন সিস্টেম একটা ছিল, সেটা নিয়ে তো কোনো গবেষণা নাই। কিভাবে পাহাড়পুর বৌদ্ধবিহারে শিক্ষা দেওয়া হতো, কিভাবে ময়নামতি মরামতিতে দেওয়া বৌদ্ধবিহারের হতো। শিক্ষা দেওয়া হতো, আর কিভাবে আমাদের এখানে মানে ট্রেডিশনাল শিক্ষা পদ্ধতিগুলো ছিল, ক্রিয়েটিভ নলেজের চর্চাটা ছিল, এখনো আছে। এখনো তো আমাদের মানে স্বশিক্ষিত লোকজন আমরা দেখি আছে। যারা নিজেরা লিখতে পারে, কিন্তু সেইটা জেনে বুঝে সেটাকে যদি আমরা এডুকেশন সিস্টেমের সঙ্গে মানে মার্চ করানো হয়, সেটা অনেক বেশি না, ভালো আমরা হতে পারে। মূল কথা তো ওই জায়গায় যে আমরা ঔপনিবেশিক শিক্ষার বাইরে এত বছর পরও আসতে পারিনি, না, একদম না, একদম বরং না। আরো ঢুকছি। অবশ্যই। হ্যাঁ, এখন ভাষার মাসে প্রশ্ন করি যে আমরা আমাদের মানে স্বাভাবিক জীবনের ভিতরে, আজকে আমার কথার ভিতরেও অনেক ইংরেজি শব্দ দেখলেন, সেটা কিন্তু আমাদের সময়ের, শিক্ষা আমাদের পদ্ধতি, শিক্ষা হ্যাঁ, পদ্ধতির একটা প্রভাব। প্রভাব। এখন এই প্রভাবটা কি আমাদের সব জায়গা থেকে গেছে? আমরা তো এখনো ধরেন যে আমাদের সকল কার্যক্রমেই এখন পর্যন্ত ইংরেজি বা অন্য ভাষা, যেমন একটা বেসিক প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশে কি প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা আছে কিনা? পৃথিবীর সব দেশেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে। আমরা সেটাকে আলাদা করিনি বলে আমাদের ভিতরে ইংরেজি এবং বাংলার কি একটা মিশ্রণ ঘটতেছে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমার থাকতো যে হ্যাঁ, বাংলাটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা আদিবাসীরা যারা আছে তাদের ল্যাঙ্গুয়েজটা, তাদের ওটা হলো তাদের নিজের মাতৃভাষাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা অনেক দেশেই আছে, অনেক দেশে মার্কিন আছে। যুক্তরাষ্ট্র অনেক দেশে হ্যাঁ, আছে। হ্যাঁ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের একটা আলাদা আলাদা ভাষা আছে। হ্যাঁ। তাদের যদিও একটা ন্যাশনাল ভাষা আছে, আর একটা ভাষা আছে তাদের প্রাদেশিক ভাষা। তা আমাদের দেশে সেই প্রাদেশিক ভাষার সেই ব্যাপারটা তো গ্রহণযোগ্যতা করা হয়নি। তোমার এই প্রথম কথা ভাষা, বললে কি খুব অপরাধ হবে কিনা, ভুল হবে কিনা জানি না সামিন ভাই, যে আমরা ভাষা নিয়ে এখনো হীনমন্যতার মধ্যে আছি। অবশ্যই আছে। এই জায়গাটা আমাদের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে আছে। আমি এই পরবর্তী আঞ্চলিক ভাষা নিয়ে কথা শুরু করার কথা ছিল, পারিনি। এই ভাষা নিয়েও তো এক ধরনের ওই যে মানে হেয় বিষয়টা আছে। আমি তাকে এই ভাষা বললে আমার ওই যে অহংবোধের জায়গা থেকে এই ভাষাটা আমরা বলি না, বরং রেখে রেখে থাকা, যে না এই ভাষায় ভদ্রলোকের সমাজে বলা যাবে না, নাগরিক এই ভাষায় কথা বলে আপনি নাগরিকও হতে পারবে না, প্রথম শ্রেণীর নাগরিক বলে না, যে যে শ্রেণী বলেন, মানে এটা নগরের ভাষা না বা ভদ্রলোকের ভাষা ভাষা না, ওই জায়গাতেই তো আঞ্চলিক ভাষাকে আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, সেটাও একটা খুব বড় একটা যন্ত্রণার কথা। বিশেষ করে আমি সারা বাংলাদেশের সব অঞ্চলে ঘোরাফেরা করি। এই বৈচিত্র্য, ভাষার যে বৈচিত্র্য, হ্যাঁ, সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে পারে আমরা কিন্তু যে একটা বৈচিত্র্যময় দেশের লোক, সেটা আমরা প্রকাশ করতে পারি না। মানে সেটা আমার গ্লানি আরো বাড়ে। কিন্তু আমি যখন ভাষার বৈচিত্র্যকে মানে প্রকাশ করব এবং গ্রহণ করব, তখন কিন্তু আমার মর্যাদা আরো বাড়ে, আমি মনে করি। কারণ আমি এত ডাইভার্সিটি আমার দেশে বা আমার ভিতরে আছে। যেমন আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা অঞ্চলের, যেমন চট্টগ্রাম একটা অঞ্চল, সেখানের আঞ্চলিক ভাষা একদম আলাদা ধরনের, মানে ভারতবর্ষের প্রাদেশিক ভাষার মতো, পাঞ্জাবের ভাষার মতো, বা এরকম একটা ভাষা গোষ্ঠী আছে। সেখানে কিন্তু আঞ্চলিক ভাষায় গান লেখা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে, নাটক হচ্ছে।
উপন্যাস লেখা হচ্ছে, সবই হচ্ছে কিন্তু তাদের আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। কিন্তু সেইটা কখনোই কিন্তু আমাদের সাহিত্যের মেন স্ট্রিম সাহিত্যের ইতিহাসে কিন্তু কখনোই জায়গা আমরা পাইনি। জায়গা পাইনি। সেটা নিয়ে আমি একটু কাজ করছি, এবং সিলেট অঞ্চলেও তাই। কারণ সিলেট অঞ্চলে যারা সিলেটি ভাষায় কথা জানে তারাও কিন্তু নিজেরা এখন নিজেদের মাতৃভাষায় মানে লিখতে চায় না বা চর্চা করতে চায় না, এবং তাদের ভাষার ভিতরেও একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা বিশেষত্ব আছে। আমি যদি রাজশাহী অঞ্চলে যাই, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ, সেখানকার ভাষারও আলাদা একটা বৈচিত্র্য আছে, কুড়িগ্রাম। আলাদা আলাদা একটা স্বভাব আছে, অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগে এগুলো। কিন্তু ওই যে চর্চাগুলো হচ্ছে, সেই চর্চাগুলো কিন্তু আমাদের আমাদের কিশোরগঞ্জের কথা বলেন, কিশোরগঞ্জেও ময়মনসিংহ গীতিকে আমরা, কিশোরগঞ্জেরও একটা হ্যাঁ, একদমই আলাদা ধরনের মানে ভাষা বৈশিষ্ট্য নিয়ে তারা আছে। বা মানে যদি আমরা এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাই, বরিশাল, বরিশাল অঞ্চলে পটুয়াখালী, যদি যাই, বরগুনা। খুবই খুবই অসাধারণ ভাষা, সেখানকার আলাদা। কিন্তু আমাদের শব্দভাণ্ডারও বাড়তো, এবং আমাদের ভাষার মানে একটা অসাধারণ বৈচিত্র্যময় পরিবেশ। আমরা যদি একসঙ্গে রেখে সবগুলোকে দেখতাম, বা সবগুলোর সাহিত্যকে একসঙ্গে একটা ইতিহাসের, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সাহিত্যের ইতিহাস যদি আমরা লিখতে চাই, তাহলে পরে সেগুলোকে কিন্তু মানে আমরা গ্রহণযোগ্যতা করা প্রমিত দরকার। এবং মান, এই বিষয়টা কি বুঝে না বুঝে প্রমিত এবং মানের পিছনে ছুটেছি আমরা, জানিও না যে আসলে কোনটা মান কোনটা প্রমিত। বাংলা ভাষার যেমন স্থানীয় বৈচিত্র্যগুলোর কথা বলছিলাম, বাংলার বাইরেও তো আরো অন্যান্য গোষ্ঠীর, নৃগোষ্ঠীর ভাষা আছে, যেমন আদিবাসীদের যে আদিবাসীদের ভাষাগুলো ভাষা আছে, আছে। সেগুলোর ক্ষেত্রে তো আরো অবিচার করা হয়েছে। তারা তো আরো কষ্টে আছে, কারণ তাদের তো মানে তারা তো ঢাকাতে আসলে পারে তাদের জন্য সব থেকে মানে খারাপ অবস্থায় যেটা পড়তে হয়, বা শিক্ষা পদ্ধতির সঙ্গে তারা যখন যুক্ত হয়, তার বাড়িতে তারা কিন্তু তাদের যেমন একজন চাকমা বা একজন তঞ্চঙ্গ্যা, মারমা হ্যাঁ, বা মারমা, তঞ্চঙ্গা বা এই মান্দি, গারো, তাদের ত্রিপুরা, হ্যাঁ, ভাষাগুলো, ত্রিপুরা, এদের ভাষা কিন্তু একদমই আলাদা। তাদের পারিবারিক ঐতিহ্যের সঙ্গে যে ভাষাটা আছে, সেই ভাষাটা কিন্তু তাদের শিক্ষার সঙ্গে কোনোদিনই ওইভাবে তারা পায়নি। বা সেই ভাষাগুলোকে আমাদের রাষ্ট্রীয় মানে স্বীকৃতির জায়গা থেকেও কতটুকু মানে গ্রহণযোগ্য করা হচ্ছে সেটা আমি জানি না। তাদের যে নিজস্ব বর্ণমালা, হুম হুম নিজস্ব যে হুম হুম সাহিত্য, হুম হুম বা শিক্ষার জন্য যে হুম হুম তৈরি যে পুস্তক, সেগুলিও কিন্তু ধীরে ধীরে বিলুপ্তর দিকে বিলুপ্ত প্রায়, হচ্ছে, এবং তারা নিজেরা খুব চেষ্টা করে, অনেক ধরে রাখার গোষ্ঠীকেই জন্য। দেখা যায় যে তারা নিজেরা নিজেদের ভিতরে চর্চাটা করার এবং এই চেষ্টা যে এই করে। জায়গাটা বলে যে আমাদের এই, আদিবাসীদের ভাষা, সেই মানে নৃতাত্ত্বিক ভাষা, আবার আমাদের আঞ্চলিক ভাষা, এটা যদি আমাদের সাহিত্যে ওইভাবে স্বীকৃতি পেয়ে আসতো, তাহলে কিন্তু আমাদের সাহিত্য অবশ্যই আরো অবশ্যই অবশ্যই। সমৃদ্ধ হতো। আমরা যেমন ভারতবর্ষের সব অঞ্চলের বই বাংলায় অনুবাদ করে তাদের ন্যাশনাল বুক ট্রাস্ট নামে হ্যাঁ, দিল্লি থেকে যে আমরা ওই যে প্রতিষ্ঠান আছে, উড়িয়া ভাষা, হ্যাঁ, হ্যাঁ বিভিন্ন ভাষার বই আমরা মারাঠি ভাষা, পড়েছি না, মারাঠি ভাষা, বিভিন্ন ভাষার বই আমরা অনূদিত হয়ে পড়েছি। জি। তো বাংলাদেশ থেকে এই ধরনের কোনো ইনস্টিটিউট থাকা দরকার, যারা শুধুমাত্র আঞ্চলিক ভাষার বইগুলোকে আবার বাংলায় রূপান্তর করে আমাদেরকে দিবে। তাহলে মনে হয় যে সাহিত্যর জায়গাটাও আরো খুব সক্রিয় হতো। চট্টগ্রামের যিনি এই হ্যাঁ ভাষায় হ্যাঁ কথা হ্যাঁ, বলেন বা এই ভাষার বাইরে উনি খুব স্বচ্ছন্দ বোধ করেন, তিনি কিন্তু উপন্যাস, গল্প, কবিতা সবই লিখতে পারতেন খুব লিখতে স্বচ্ছন্দ, পারতেন, হ্যাঁ, এবং এই লেখার ভিতর দিয়ে আমরা বাংলাদেশের আত্মপরিচয়ের ইতিহাসকে জানতাম। শুধুমাত্র জানতাম, হ্যাঁ, সাহিত্যের ভিতর দিয়ে হ্যাঁ, কি কি আসে, ধরুন ওই অঞ্চলের জিওগ্রাফিটা আমি পুরোপুরি হ্যাঁ, জানতে পারতাম, ওই ইতিহাস জানতে অঞ্চলের পারতাম, মানুষের সাংস্কৃতিক পরিচয়টা কি আমি পুরোপুরি জানতাম, ওই অঞ্চলের মানুষের রিচুয়াল মানে হ্যাঁ, কৃত্যাচারগুলো আচার, কিভাবে করে, ধর্ম, তাদের দর্শন কি, সেটা আমি জানতে পারতাম। ভাষা তো পাচ্ছি, হ্যাঁ। কিন্তু ভাষার ভিতর দিয়ে যা কিছু পেতাম সেটা তো সবকিছুই আমাদের মানে আমরা হারিয়ে ফেলছি। আমরা আমরা এবং এই এই জায়গাগুলি করতে যে আমরা আসলে যে আমাদের ওই ওইটা বলা যায় যে এই আঞ্চলিক ভাষাকে আমরা রম্য হিসেবে ব্যবহার করছি এখন। হ্যাঁ, এইটা মিডিয়ার এই রোলটা খুব খারাপ। আমি এটাকে মিডিয়াকে খুব সমালোচনা হ্যাঁ, করি, যে কারণ গণমাধ্যম, হ্যাঁ, যেমন গণমাধ্যম অনেক সময় বরিশাল বা নোয়াখালী, নোয়াখালী বা সিলেটি বা চট্টগ্রামের ভাষাকে খুব মানে এটা হাস্যকর উপায়ে উপস্থাপনা করে, যে জন্য ভাষার প্রতি অন্য অঞ্চলের মানে এক অঞ্চলের ভাষার প্রতি অন্য অঞ্চলের মানুষের শ্রদ্ধাটা। শ্রদ্ধা থাকছে না, অশ্রদ্ধা তৈরি হচ্ছে, এবং বিরূপ একটা ধারণা তৈরি হচ্ছে। তবে আমরা এই যে একটা নিজেরা বাংলা ঠিক মতো বলতে চাই না, বলতে পারছি না, বললাম তো মানে সবাই হুম জানে, হুম আমি হুম মানে একটা গোষ্ঠী বা কারো কারো কথা বলছি, যে সমাজে এই ধরনের একটা প্রবণতা তো আছেই। আবার মিশ্র ভাষায় কথা বলছি, একটু হুম হুম ইংরেজিটা রেখে, যে আমি একটু ইংরেজি জানি সেটা হুম বোঝানোর জন্য। কিন্তু বাইরে থেকে যারা আসেন, বিদেশিরা যারা আসেন বাইরের দেশ থেকে, তারা বাংলা শিখছেন, বিদেশে বসে অনেকে হুম বাংলাকে হুম। ভালোবেসছেন, বাংলা বর্ণমালাকে ভালোবাসছেন। তাদের সাথে আপনার হয়তো কথা হয়, দেখা হয়, সেই জায়গা থেকে বলেন, তাদের অভিজ্ঞতা থেকে যদি বলেন, তাদের আমাদের বাংলার প্রতি তাদের আগ্রহ। আসলে বাংলা ভাষার চর্চা কিন্তু সারা পৃথিবীতেই
অনেক বছর ধরে, 100 বছরের বেশি বছর ধরে কোনো কোনো দেশে চর্চাটা হচ্ছে, যেটা আমরা জানি না। এবং মজার ব্যাপার যে যাদের ভাষা, মাতৃভাষা কোনোভাবেই বাংলা ভাষার সঙ্গে তাদের যোগাযোগই হওয়ার কথা নয়, তারা অসাধারণভাবে বাংলায় কথা বলে এবং বাংলায় গবেষণা করে, বাংলা চর্চা করে। যেমন আমি কয়েকটা দেশের নাম যদি বলি, যেমন ফ্রান্স, যেগুলো খুব উন্নত দেশ হিসেবে আমরা আমাদের মনের জি ভিতরে কল্পনা, ফ্রান্সের প্যারিস আমাদের শিল্প সাহিত্যের হিসেবে সব সময় কল্পনা করে মানুষ, কিন্তু সেখানে বাংলা চর্চা প্রায় 100 বছর ধরে হয়। সেখানকার আমরা একজনের নাম জানি, ফ্রান্স ভট্টাচার্য। এরপরে আসছিলেন হলো ফিলিপ বেনুয়ার, এখনো আছেন উনি। এরপরে আমার বন্ধু থিবো দুবের, এবং এরা সবাই কিন্তু খুব অসাধারণ বাংলা জানে। এবং তারা যখন বাংলায় কথা বলে, তাদের কথার ভিতরে একটাও ইংরেজি বা অন্য শব্দ পাবেন না, মানে বিশুদ্ধ তাদের বাংলা। ফ্রান্সও পাওয়া যাবে না, বা হ্যাঁ, তাদের নিজের না, মাতৃভাষা পাওয়া নিজের যাবে না। মাতৃভাষা পাওয়া যাবে না। এবং তারা কিন্তু খুব গভীরভাবে ভালোবেসে বাংলা ভাষাটা চর্চা করে। যেমন বাংলা ভাষা শেখার জন্য আমার বন্ধু থিবো দুবের কথা বলি, যে এখন ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর বাংলা বিভাগ, কিন্তু সে বাংলা শেখার জন্য সে 6টা ভাষার উপরে পারদর্শিতা অর্জন করেছে। কারণ বাংলা ভাষায় আমাদের বিচিত্র ভাষা থেকে শব্দ আসছে, যেমন ফার্সি থেকে শব্দ আসছে, মানে আরবি থেকে ইন্দো শব্দ ইউরোপীয় আসছে। ভাষা, হ্যাঁ। হ্যাঁ, আরবি থেকে শব্দ আসছে, হিন্দি, উর্দু থেকে শব্দ আসছে, আমাদের সংস্কৃত থেকে শব্দ আসছে, আমাদের ইংরেজি থেকে শব্দ আসছে। এই ভাষাগুলো সবগুলোই সে বলতে পারে, লিখতে পারে এবং ইয়ে করে। কিন্তু তার মূল গবেষণার বিষয় হলো বাংলা। বাংলা। সে পিএইচডি করেছে হলো যে আলাওয়ালের সমগ্র আলাওয়ালের অনুবাদ পদ্ধতি নিয়ে, আচ্ছা। অর্থাৎ আলাওয়াল যে নিজে একজন সৃষ্টিশীল লেখক, সেখানে সে কি করেছে সেটা নিয়ে। যেমন আমি এই কয়েকদিন আগে আমার সঙ্গে পরিচয় হলো পোল্যান্ডের ওয়ারশ ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওর নাম হলো মিহাউ পানাশুক। সে বাংলাদেশে আসছে 1 বছরের জন্য, মানে এখানে রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করার জন্য, জেলখানায় যেসব বন্দিরা আছে তাদের সুযোগ সুবিধা নিয়ে গবেষণার আচ্ছা। কাজে। মজার ব্যাপার হলো, ওর সঙ্গে আমি একটা জার্নাল করি ভাবনগর নামে, জি। ইন্টারন্যাশনাল বাংলা জার্নাল। সেখানে সব নন বেঙ্গলিরা বাংলায় প্রবন্ধ লেখে। সেই জার্নাল পড়ে সে আমাকে চিঠি লেখে, প্রথম ইমেলে করে। সে খুব মুগ্ধ। তারপরে আমার সঙ্গে তার দেখা হলো। দেখা হলে পরে তার সঙ্গে প্রথম দেখাতেই সে বলছে, দেখো আমি বাংলাদেশে আসছিলাম 1 বছরের জন্য, বাংলা শুনবো, বাংলায় কথা বলবো এবং বাংলা আরো ভালো করে শিখবো, এই জন্য আসছিলাম। কিন্তু সে খুব সুন্দর বাংলা বলে। বলছে, কিন্তু আমি খুবই দুঃখ পেলাম, আমার অফিসের কেউ আমার সঙ্গে, যদিও তারা বাঙালি, বাংলাদেশের, কিন্তু কেউ আমার সঙ্গে বাংলায় কথা বলে না। সবাই বিদেশি হিসেবে আমাকে দেখে সবাই আমার সঙ্গে ইংরেজিতে ইংরেজিতে কথা কথা বলে। বলে। এটা হলো যে আমাদের একটা খুব, কেউ যদি বাংলা শেখার জন্য আসে, তার সঙ্গে আমাদের বাংলায় কথা বলা উচিত। এবার আমি জাপানে যে আরো কয়েকজনের সঙ্গে পরিচয় হলো, তারা খুব বয়সে তরুণ। একটা ছেলে চড়কের উপরে গবেষণা করতেছে, সে খুব, মানে তার এবং আমার একই সেশনে বক্তৃতা ছিল। সে হঠাৎ করে আমার কানের কাছে এসে বলল, সাইমন, আমি তো বাংলায় কথা বলতেছে, আমি তো ইংরেজি ঠিক মতো জানি না, আচ্ছা আমাদের সেশনে আমি কি বাংলায় কথা বলতে পারবো? তা আমি বললাম যে এখানকার এই সেশনের তো সভাপতি তো ওই ফার্দিনান্ডো স্ট্রারোলা, সে সুইজারল্যান্ডের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি যতটুকু জানি, তার সঙ্গে আমার কথা হয়েছে, সেও কিন্তু বাংলা জানে। আচ্ছা। তো বললো যে তুমি তাকে রিকোয়েস্ট করো। আমি বললাম তাকে, সে যে রিকোয়েস্ট করলো। যাই হোক, ফার্দিনান্ডো স্ট্রারোলাও সে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের মানে ধর্মতত্ত্বের অধ্যাপক, অধ্যাপক। এবং কলোনিয়াল বৈষ্ণব ধর্ম নিয়ে তার পিএইচডি, এবং সেও কিন্তু খুব সুন্দর বাংলা জানে। তো এইভাবে এই বাংলা যে চর্চা। বিশ্বে বাংলা এত সমাদৃত, কিন্তু আমাদের মধ্যে হীনমন্যতা, সেটা তো শিক্ষার জন্যই। আমাদের শিক্ষাটা আমাদের ছাত্রছাত্রীদেরকে বা সবাইকে বলতে পারছে না যে তোমার ভাষাটাই আসলে গর্বের ভাষা, তুমি তোমার ভাষাতেই। সেটা রাষ্ট্র থেকে আরম্ভ করে পরিবার পর্যন্ত সব জায়গায় একই মানসিকতা কাজ করে। আমি সবসময় একটা দৃষ্টান্ত দিই, বিশেষ করে আমাদের লেখকদের ভিতরে অনেকের ইচ্ছে আছে যে তারা ইংরেজিতে মানে হ্যাঁ, কথা বলবে, তার রচনাটা ইংরেজিতে অনুবাদ হোক। ইংরেজিতে হোক বা ইংরেজিতে লিখবে, এরকম ইংরেজিতে বাসনাও লিখবে, আছে। হ্যাঁ। লিখেনও কেউ কিন্তু কেউ। আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিই, রবীন্দ্রনাথ চমৎকার ইংরেজি লিখতেন, চমৎকার হিন্দিতে লিখতে পারতেন, কিন্তু উনি কখনোই মানে ইংরেজিতে লিখেন। ইংরেজিতে ওইভাবে লেখেননি। দুই হ্যাঁ। একটা লেখা লিখছেন, কিন্তু মূল ভাষাটা তার তার বাংলা। মূল সাহিত্য, মূল কিন্তু কাজ। রবীন্দ্রনাথ হ্যাঁ। বুঝেছিলেন যে তার একজন লেখক হিসাবে পৃথিবীর বুকে যদি দাঁড়াতে হয়, তাকে বাংলা নিয়ে দাঁড়াতে হবে। বাংলা নিয়েই দাঁড়াতে হবে, এবং বাংলা ভাষার পাঠকরাই, বাংলা ভাষাভাষী লোকজনই তাকে বহন করবেন পৃথিবীতে। মাইকেল মধুসূদন দত্তের হ্যাঁ, এটা তো উদাহরণ একদম, আমরা দিতে পারি, আমরা সবাই জানি। সবাই জানে। সে 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 যে মাত্রার ইংরেজি জানতেন, সেটা অচিন্তনীয়। ইভেন সর্বশেষ আমি একটা দৃষ্টান্ত দেব, আমাদের দেশের তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে উনি বলছেন যে উনি থাকেন ফরাসিতে, হ্যাঁ। ফ্রান্সে,
কিন্তু লেখেন বাংলায়। আর তার লেখা সারা পৃথিবীর প্রায় 100টা ভাষায় অনুদিত হয়। সেটা কিন্তু ইংরেজিতে লেখার গুণে নয়, বাংলায় লেখার গুণে। যাদের প্রয়োজন জানা তারা হ্যাঁ, এখন পৃথিবী সেই জায়গায় চলে গেছে। তাহলে মানে বাংলা ভাষায় গবেষণা করার জন্য তো ওরা তো বাংলা শিখে গবেষণা করতেছে, কিন্তু আমাদের ভিতরে আমার সব সময় এরকম একটা দ্বন্দ্বের ভিতর দিয়ে আমাকে যেতে হচ্ছে। যেহেতু আমি গ্রামের সংস্কৃতি নিয়ে কাজ করি, গবেষণা করি, আমাকেও অনেক সময় অনেক ধরনের প্রশ্ন বিভিন্ন পর্যায়ের লোকজন করেন যে আমি ইংরেজি জানি না, আমি বিদেশে কিভাবে যাই, বা বিদেশিদের সঙ্গে কিভাবে কথা বলি। তা আমার তো মনে হয় না, আমি প্রায় 10টা দেশে গেছি, আমি প্রায় 26টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তৃতা করেছি, সবখানে আমি বাংলায় কথা বলেছি। সেখানে ইংরেজি একটা ভার্সন থাকে, সেটা তো আমার দায়িত্ব নয়। হ্যাঁ। কারণ লালন ফকির সারা পৃথিবীতে লালনের নাম সমাদৃত। লালন কি কখনো ইংরেজিতে লিখেছেন? না। তা আমাকে যদি পৃথিবীর বুকে একটা সত্য, যে আপনি নিজেকে যদি সেরকম একটা মাত্রায় দাঁড় করাতে পারেন, আপনাকে আর অনুদিত হওয়ার চিন্তা করতে হবে হ্যাঁ, না, আমরা অনুদিত আপনাতেই হবে। আলোচনাটা মনে হয় সালমান ভাই এখানে শেষ করতে পারি যে আমাদের অনুদিত হওয়ার দরকার নেই, আমরা আমার ভাষাতেই কথা বলবো, আমার মতো করেই কথা বলবো, সেটা আঞ্চলিক হোক, মান ভাষা হোক, যে হোক, বাংলা সর্বোপরি বাংলায় কথা বলবো। যার প্রয়োজন আমার সঙ্গে, আমি যদি সেই জায়গায় যেতে পারি, ওই কথাটা অবশ্যই, গুরুত্বপূর্ণ। আমার সৃজনশীলতা, আমার মেধা ওই জায়গায় যদি যায়, আমাকে সবাই অনুবাদ করে নিবে অবশ্যই সেই জায়গাটা, কিন্তু বাংলা আমার থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।